পুতুল ডায়েরি ভালোবাসার কুঁড়েঘর, যেখানে প্রতিটি শব্দ লুকিয়ে আছে হৃদয়ের অনুভূতিতে, প্রতিটি নিঃশ্বাসে জন্ম নেয় নতুন প্রেম। মানুষ জন্ম নেয় কেবল মৃত্যুর স্বাদ গ্রহণ করবে বলেই। লাশ ঘরে নিস্তব্ধতা সময়কেও স্তব্ধ করে রেখেছে। নিথর হয়ে পড়ে আছে মিতালির লাশ। কাটার মতো কঠিন চিত্রা আজ ভেঙে পড়েছে অজান্তেই। তার চোখে কোনো ভয় নেই, আছে কেবল নিঃশেষ একটা শোক। মিতালি নিষ্পাপ মুখখানিতে সে বারবার হাত বুলিয়ে দিচ্ছে, সেই মুখেও ভয়ঙ্কর নির্মম ব্লেডের আচার। চিত্রার কাতর দৃষ্টিতে জমে আছে অসহায়তা। ক্লাসের ঘরে মেঝেতে পড়ে অঝরে কাছে আয়েশা, এমনভাবে কাছে যা অন্তর বিদীর্ণ করে দেয়। চিত্রা এর আগে আয়েশার চোখে জল কখনো দেখেনি। আয়েশা সবসময় পাহাড়ের মতন অটল ও সাহসের প্রতিমা ছিল। আজ সে হাত পা ছড়িয়ে মেঝেতে পড়ে বুক ফাটিয়ে কাঁদছে। এই দৃশ্য ভাবাই যায় না। অভ্র চুপচাপ পাশে বসে আয়সাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে জানে এই শোকের কোনো ভাষা হয় না। আয়সার চোখের জলের উত্তাপে অভ্রের ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে কিছু মানুষ থাকে যাদের সঙ্গে রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার বন্ধন গড়ে ওঠে। সেই বন্ধন এতটাই গভীর হয় যা সারা জীবন আমাদের মায়ায় জড়িয়ে রাখে। ফারাজ চিত্রার পাশে দাঁড়িয়ে আছে। চিত্রাকে কিভাবে সান্ত্বনা দেবে তার ভাষা খুঁজে পাচ্ছে না। কোনো ভাষাই তো যথেষ্ট নয় এই শোকের সামনে। তবে তার একটাই চাওয়া, চিত্রা যেন না কাঁদে। বুক চিরে কান্না এলে অন্তত ব্যথার ভার কিছুটা হলেও হালকা হবে। বুকের ভেতর পাথর চাপা দিয়ে রাখলে যন্ত্রণাটা আরো তীব্র হয়ে ওঠে। আর সেই তীব্র ব্যথা আজীবন মানুষদের অন্তঃস্থলে ধুকে ধুকে শেষ করে। ফারাজ অপেক্ষা না করে পুলিশের সঙ্গে দেখা করে। সেখানে ডিরেক্টরও ছিল। কিছু মুহূর্ত যেতে না যেতে বজ্র এসে উপস্থিত হয়। লাশ দেখে তার চোখে সামনে ভেসে ওঠে একের পর এক লোমহর্ষকর দৃশ্য। সে নিউরোসার্জন, কাটাছেঁড়া কাজ তার নিত্যদিনের অভ্যেস, তবুও এই লাশের ক্ষত তাকে কাঁপিয়ে দেয় ভেতর থেকে। ভিকটিমকে শারীরিক আর মানসিকভাবে নির্মম নির্যাতন চালানো হয়েছে। মাথার অর্ধেক চুল কেটে ফেলা, সারা দেহে ব্লেডের আঁচড়, দগ্ধ চামড়ায় আগুনের ছেঁকা, বারবার অসংখ্য চিহ্ন। একজন না বহুজন, একবার নয় বহুবার। আর এসবের পরও ফারাজ যখন পোস্টমর্টম রিপোর্ট হাতে নেয় তখন সেই সময় থমকে যায়। আত্মহত্যা একটি শব্দই লেখা রিপোর্টের সারাংশ। ধর্ষণের কোনো কথায় উল্লেখ নেই, শুধু লেখা মৃত্যুর আগে ভিকটিম এক ব্যক্তির সঙ্গে বারবার যৌন সম্পর্কে জড়িয়েছে। ফারাজের চোখ লাল হয়ে উঠে, বুকের ভেতর আগুন জ্বলে। ঠিক তখনই পুলিশ অফিসার আকরাম প্রবেশ করে। ফারাজ তাকে আলাদা কক্ষে নিয়ে যায়। রুমের ভেতর ডিরেক্টরের ছিল বজ্র, সেখানে দাঁড়িয়ে রিপোর্ট পড় করে দেখে মানুষ কতটা খারাপ হলে একটা খুনকে এভাবে ধামা চাপা দিতে পারে। ফারাজ পকেটে হাত গোজে গম্ভীর গলায় পুলিশ অফিসার আকরামকে প্রশ্ন ছুড়ে দেয়। আয়েশার নম্বর কোথায় পেয়েছেন মিস্টার আকরাম? আকরাম নিস্তরঙ্গ স্বরে উত্তর দেয়, ভিকটিমের ফোনে শেষ কল এসেছিল ওই নম্বর থেকেই, সেখান থেকে সংগ্রহ করেছে। ফারাজ ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, ফারাজ লাশ কোথায় পেয়েছেন একটু শুনি, কি করে বলল মিতালি? ব্রিজের নিচে পেয়েছে। আর লাশের হাবভাব দেখে বোঝা যাচ্ছে মেয়ের অন্য কারোর সঙ্গে চক্কর ছিল। হয়তো প্রেমিক ছেড়ে চলে গিয়েছে বিধায় আত্মহত্যা করেছে। আবার এমনও হতে পারে প্রেমিকই তাকে খুন করেছে। চোখ শুরু করে বলে, তার মানে কিছুই শিওর না। শিওর না হয়ে আত্মহত্যা লিখে দিলেন কেন? এখানে ফাতরামি চলছে নাকি? আকরাম একটা ঢোক গিলে গলা খাকারি দিয়ে বলে, মানে আত্মহত্যার চিহ্ন পাওয়া গিয়েছে। এমনও তো হতে পারে মেয়ে নিজে আত্মহত্যা করে অন্য কাউকে ফাঁসানোর চেষ্টা করছে। আর শরীরের ক্ষত? মেয়ে সাইকো হয়ে থাকলে নিজের গায়ে ক্ষত সৃষ্টি করা কোনো ব্যাপার না। আর আমরা তদন্ত শুরু করেছি তো। খুন হয়ে থাকলে খুনিকে খুঁজে বের করব। আপনি চিন্তা করবেন না এলাহি। ফারাজের প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে। ফারাজের ধৈর্যচ্যুত ঘটে। চক্রান্তের মধ্যে চক্রান্ত চোখের সামনে দেখছে একটা খুন হয়েছে, অথচ শালা খুশখোরের দল আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চালাচ্ছে। এদের মাথায়ও তো গোবরও নেই, সাধারণ কাহিনীও সাজতে পারে না, আবার এসেছে এত বড় একটা মামলা থামাচাপা দিতে। ফারাজ নিজের রাগকে সংযত করে। এখানে তো বউ আছে, বউয়ের সামনে নিয়ন্ত্রণ হারলে হবে না। এমনিতেই চিত্রার অবস্থা ভালো না। সে একটা নিঃশ্বাস ছেড়ে পুলিশকে বলে, সাবধান,
খুনিকে ধরতে গিয়ে আবার আপনি যেন খুন না হয়ে যান। ফারাজ ঘাড় চুলকে ডাক্তার এবং পুলিশে রুম থেকে বেরিয়ে যেতে বলে। তারা চলে যায়। বজ্র কপালে চিন্তার গভীর ভাঁজ। হঠাৎই লাশ ঘরের দিক থেকে ভেসে আসে দম বন্ধ কান্নার আওয়াজ। ভেতর থেকে গুমড়ে ওঠা আরতি চারিপাশে নিস্তব্ধতা ছিন্ন করে হাহাকারে রূপ নেয়। ফারাজ চোখ বন্ধ করে বুঝে নেয় চিত্রা আর নিজেকে ধরে রাখতে পারেনি। ভেতরে তার সব বাঁধ ভেঙে গেছে। তোর ভাবির কাছে যাওয়া উচিত। ধীর গলায় বলে বজ্র। ফারাজ মাথা নাড়িয়ে উত্তর দেয়। ওকে একটু কাঁদতে দে, বুক ভার হয়ে আছে, হালকা হলে নিজেই থেমে যাবে। সময়ের দরকার শুধু। বজ্র কিছুক্ষণ চুপ থেকে আবার বলে। ভাবিকে কি বলবি? বলবার কিছু নেই, লাশটা দেখলেই বোঝা যায় কি নির্মম অত্যাচার সহ্য করেছে মিতালি। চিত্রা লাশ দেখেই বুঝে গিয়েছে লাশের সঙ্গে ঘটে যাওয়া নির্মমতা। কিন্তু কারা এই কাজ করতে পারে? আমি যতটুকু জানি মিতালি মেয়েটা হাওড় অঞ্চলের, একেবারে সাদা। এই মেয়ের এমন ক্ষতি কে করেছে? খুনের বিবরণ দেখে মনে হচ্ছে তো প্রতিশোধ, ভিতরের পুঞ্জীভূত ক্ষোভ মেটাতে এত কিছু করা। কিন্তু মিতালির আর আছেই বাকি যে তার ওপর ক্ষোভ মেটানো হয়েছে। ফারাজ চোখ শুরু করে বলে। বজ্র বুঝিসনি বজ্র, এখানে কারো উপর ক্ষোভ নয়, বরং একজনের রাগ ঝাড়া হয়েছে অন্যের গায়ে। একটা নিষ্পাপ মেয়ে হয়ে উঠেছে ছায়াশত্রুর শাস্তির পাত্র। তবে মনে হচ্ছে খুনির রক্তের গন্ধ বহুবার শুকে দেখা হয়েছে। স্তব্ধ হয়ে তাকায়। মানে? ফারাজ ঠান্ডা গলায় উত্তর দেয়। সময় হলে দেখতে পাবি। বজ্র বিস্ময়ে ফারাজের মুখ দেখে। এই পুলিশ আর ডাক্তার কিন্তু টাকা সাবার করেছে, ওদের ছেড়ে দিবি? সব বুঝতে পারার পরও চুপ কেমনে রইলি তুই? বুঝতে পারলাম না। ফারাজ চোয়াল শক্ত করে বলে। চিত্রার জন্য চুপ আছি। ও পাশের ঘরে আছে, না হলে এই রুমেই আজ সালাতের লাশ পড়ে থাকতো। সে নিঃশ্বাস ফেলে জানালার দিকে তাকায়। বাইরে কারো মেঘ। ওরা ভাবে আজরাইল ফিরে গেছে। না বজ্র, আজরাইল ফিরে যায়নি। ও এখনো ঘুরছে মৃত্যুর দূত হয়ে ওদের চারপাশেই। ফারাজ রুম থেকে বের হতে চিত্রা ছুটে আসে তার দিকে। আজ আগুন সুন্দরীর সেই দৃপ্তি কোথাও নেই। চোখ মুখ সব জায়গায় শুধুই অসহনীয় ব্যথার চাপ। ফারাজকে দেখা মাত্র চিত্রার কান্না নতুন করে জ্বলে ওঠে। সে জড়িয়ে ধরে তাকে। চোখের জলে ফারাজের শার্ট ভিজে যায়। চিত্রা ফারাজের কলার আঁকড়ে ধরে কাঁপতে কাঁপতে বলে। বিশ্বাস করুন ফারাজ, মিতালি এমন মেয়ে ছিল না। ও আত্মহত্যা করতে পারে না, ওকে খুন করা হয়েছে। ফারাজ ওকে খুঁজে বের করুক, ওদের বাঁচার অধিকার নেই। মিতুকে কেন মারলো ওরা? কি অপরাধ ছিল ওর? চিত্রা হাঁপিয়ে ওঠে। কাঁদতে কাঁদতে ফারাজের বুকে মাথা রাখে। ফিরিয়ে আনুন মিতুকে, ফারাজ ফিরিয়ে আনুন। ফারাজ এক হাতে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করে। গলা ভার করে বলে। দেখো, যা হওয়ার হয়ে গেছে। মৃত্যু তো উপরের সিদ্ধান্ত। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছেন। চিত্রা হঠাৎ দৃষ্টি তুলে ফারাজের চোখে চোখ রাখে। তার চোখের ভিতর আগুন জ্বলছে। মৃত্যু না না না, খুন ফারাজ। তার আর্তনাদ চারপাশ কাঁপিয়ে দেয়। চিত্রার আহাজারি করছে। আজকাল মানুষ, আপন মানুষ মরলেও তো মানুষ এমন করে না। বাবা মা মরলে সন্তান কাঁদে না, কথায় আছে না, করিয়া দাপন পর হয়ে যায় আপন। ফারাজ মিতুকে জাগান ফারাজ। ও আর আপনাকে ভাই বলে ডাকবে না ফারাজ। ও চলে গেলে আপনাকে খালু বলে কে ডাকবে ফারাজ? দম ফুরিয়ে আসে চিত্রার। আশার ভেতর ফাটছে। কষ্ট গিলে শুকিয়ে যাওয়া জল মুখে চিত্রার কাছে হামাগুড়ি দিয়ে আসে। চিত্রাকে ফারাজের বুক থেকে কেড়ে নিয়ে জড়িয়ে ধরে। আয়শাকে জড়িয়ে ধরে আরো আরো জোরে গলা উঁচিয়ে কেঁদে ওঠে চিত্রা। হেঁচকি উঠে গিয়েছে। আয়শা, মিতু তো লাশ দেখতে গিয়েছিল, বলেছিল জলদি ফিরবে। কেন বললো না লাশ হয়ে ফিরবে? পানি এনে দাও তো আয়েশা, বলল ফারাজ। চিত্রাকে রেখে আয়শা পানি আনার জন্য ছোটে। অভ্র তার পেছন পেছন যায়। আয়শাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে পারবে না সে। আয়শার অবস্থা যে চিত্রার থেকে ভালো না বললে ভুল হবে। ফারাজ চিত্রাকে কোলে তুলে নেয়। চিত্রার চোখ মুখ ফুলে গিয়েছে, হয়তো প্রেশার লো, শরীর ছেড়ে দিয়েছে। আমি আছি তো বউ, কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে সব, ধৈর্য ধরো। জ্ঞান হারানোর আগে কেবল চিত্রার মুখ দিয়ে একটি বাক্যই বেরিয়ে আসে। মিতুকে ফিরিয়ে আনুন, খুনের বিচার চাই। মায়ের চরে ঝড় বইছে। নদীর গা ঘেঁষে মিতালিদের বাড়ি। হাসপাতাল থেকে লাশ ছেড়ে দেওয়ার পরই মিতালি লাশ অ্যাম্বুলেন্সে উঠানো হয়। এভাবে একা লাশকে কি করে পাঠাবে আপন ঠিকানায়? চিত্রা জেদ ধরেছে সে মিতালির সঙ্গে যাবেই যাবে। ফারাজ নিষেধ করতে পারেনি, সঙ্গে ড্রাইভার আনেনি।
অব্র গাড়ি চালাচ্ছে। আয়শা মরার মতো জানালার গ্লাসে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে আছে। সকাল হয়ে গিয়েছে। চিত্রাকে স্যালাইন দেওয়া হয়েছিল। সে ব্যাক সিটে ফারাজের উরুতে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে। কাঁদতে কাঁদতে নিজের অজান্তেই চোখ বুজে এসেছে। সকাল থেকে বৃষ্টি পড়ছে মায়ের চরে। দিন নাকি রাত বোঝা মুশকিল। সেই বৃষ্টির মধ্যে বাবার কবরের পাশে কবর দেওয়া হয়েছে মিতালিকে। শেষ সব। মাটির আরেকটি শরীর মাটিতেই মিশে গেল। মাটি মানুষকে গিলে খেতে এত পছন্দ করে। এ কেমন পৃথিবী? এত অবিচার কেন এখানে? মেয়েটা বাবাকে শেষবার দেখতে বেরিয়েছিল, এখন দেখো ভাগ্য কেমন। পাশাপাশি বাবা মেয়ে ঘুমিয়ে আছে। মিতালি এবার সারা জীবন হয়তো বাবার কাছে নালিশ করবে, বলবে, দুনিয়ার মানুষরূপী শকুনগুলো আমাকে বাঁচতে দেয়নি বাবা, তোমাকে শেষবার দেখতে দেয়নি, বিদায় দেওয়ার সুযোগও দেয়নি, অথচ তারা বাঁচবে, বুক ফুলিয়ে হেঁটে বেড়াবে, কারণ তাদের টাকা আছে। টাকার কাছে তো মোমের পুতুলও হা করে। ওরা টাকা দিয়ে এই দুনিয়াটা কিনে নিল বাবা, আর আমরা অভাবের কাছে ফিসে মরলাম। মিতালির মা ভাই বোনদের দিকে তাকানো যাচ্ছিল না। একটি সংসারের দুটি মূল স্তম্ভ, স্বামী আর কন্যা দুজনই হারিয়ে গেছে। যার হারায় সে বুঝে হারানোর যন্ত্রণা কতখানি ভয়ানক। এই নারী স্বভাব হারিয়েছে। বাড়িটাও নদীর একেবারে গা ঘেঁষে বুক চিরে ধেয়ে আসা নদীর স্রোত প্রতিনিয়ত গ্রাস করে নিচ্ছে তার জীবনের সমস্ত আশ্রয়। নদীর ভাঙনে সব যাচ্ছে। যে কোনো সময় এই ভাঙা বাড়িটাও চলে যাবে। বাড়ির সঙ্গে কবর। নদী নিশ্চিম নিষ্ঠুরতায় লালায়িত। মৃত্যুর পরেও নিস্তার নেই এই ভূমিতে। নদী এতই নিষ্ঠুর যে কোনো মুহূর্তেই কবরটাও ভাসিয়ে নিয়ে যেতে পারে। চিত্রা মিতালির মাকে এলাহি বাড়িতে যাওয়ার কথা বলেছিল। সেখানে গেলে সন্তানগুলোকে খাইয়ে পরিয়ে মানুষ করতে পারত। তবে মহিলা রাজি হননি। বলে স্বামীর কবরের কাছেই মরবে, মেয়ের পাশেই মরবে, মৃত্যুর শেষ অবধি এখানেই রয়ে যাবে। এই জীবন নিয়ে এখন আর কোনো তার আশা ভরসা নেই। জীবন নামের অধ্যায়ের পাতাগুলো তার একে একে পুড়ে শেষ হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে অসুস্থ শরীর নিয়ে ঘন্টা খানিক কবরের খানিকটা দূরে দাঁড়িয়েছিল চিত্রা। দূর থেকে কবরের দিকে চেয়ে কি ভাবছিল সে? 3.5 হাত মাটির ঘরের কথা, নাকি পৃথিবীর ন্যায় বিচারের মৃত্যু ঘটে যাওয়ায় আক্ষেপ জমেছে তার বুকে? ফারাজও তার সঙ্গেই ভিজে ভিজে অভ্র, ভিজে আয়শা। ফারাজ চিত্রার কাঁধে হাত দেখে, আশ্রয় হয়। চিত্রা হাওয়ায় মোড়ানো দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আপনি দেখে নিন, পৃথিবীতে আবারও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সেই দিন দেখার জন্য হলেও আমাকে বাঁচতে হবে ফারাজ। খুনিদের শাস্তি হবেই, আপনি দেখে নিন। আজকের বিকেলটা কেমন যেন মন মারা। 3 তলার করিডোরের সামনে দাঁড়ালে শেষ মাথায় তালাবদ্ধ একটা ঘর দেখতে পাওয়া যায়। ফারাজ বৃত্ত সেখানে কারো যাওয়ার অনুমতি নেই। পিয়াস জানে সেখানে কি আছে। হ্যাঁ, খুব ভালো করেই জানে। সেখানে ধুলো পড়া স্তূপের নিচে ফারাজ এলাহির দাফন করা অতীত আজও তিলে তিলে মরছে। তার সেই ঘরেই মরছে, জীবিত হচ্ছে, আবার মরছে। খেলার বয়সে সেও তো খেলতে চেয়েছিল, তবে হাতে তুলে দেওয়া হয়েছে বন্দুক। খেলতে চেয়েছিল খেলনা গাড়ি দিয়ে, তবে খেলতে শেখানো হয়েছে মানুষের জীবন নিয়ে। যেই দুনিয়ায় ফারাজ এলাহি পাপের কথা বর্ণনা করা হয়েছে, সেই দুনিয়ায় ফারাজের একটা হৃদয় বিদারক অতীতও ছিল। মানুষ সেই অতীত ছুঁয়ে দেখেনি, জানতে চায়নি, শুধু পাপের বর্ণনা শুনে ঘৃণা করেছে তাকে, ভয় পেয়েছে, দূরে থেকেছে। পিয়াসের মাঝে মাঝে মন চায় ঘৃণা করতে, ফারাজকে তীব্র ঘৃণা করতে। তবে বারবার অতীতের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে, কানে আজও হোঁচট খায় 11 বছর নিষ্পাপ ফারাজ এলাহির আর্তনাদ। সেই আর্তনাদের কারণে আজও পিয়াস ফারাজকে ঘৃণা করতে পারেনি, বরঞ্চ মায়া হয়। 30 বছর এই পাপিষ্ঠ পুরুষকে দেখতে আজও চোখের সামনে বেজে ওঠে 11 বছরের সেই ছোট্ট নিষ্পাপ চোখ, যার চোখগুলো কালো বাদামের মিশ্রণে করা। পিয়াস ডিভানে এসে বসে। বিছানায় নিশি গভীর ঘুমে ডুবে আছে, একটুও নড়ছে না। সে নিষ্পাপ শিশুর মতোই শান্ত। নিষ্পাপ মুখখানা দেখে বুকের ভেতর একরাশ অস্থিরতা জন্ম নেয় পিয়াসের। বয়সটাও তো খুব বেশি না মেয়েটার, অথচ এই অল্প বয়সে জীবনের নির্মমতায় কতটা ভেঙে গেছে সে।
পিয়াসের এক বন্ধু এখন খুলনার থানার অফিসার। সেখান থেকে মেয়েটির পরিবারের খোঁজ খবর নিয়েছে সে। ইচ্ছে করলে সেদিন রাতে নিশিকে ফেলে আসতে পারতো নিকলিতে, একরকম গা বাঁচানোর মতোই করে। কিন্তু নিশির মুখে তার জীবনের ভাঙা গোড়ার কাহিনী শুনে আর পারল না। কালেমা পড়ে ইসলামী শরীয়ত অনুযায়ী যে সম্পর্ক সে মেনে নিয়েছে, সেই সম্পর্ক থেকে পিছু হাঁটার কথা ভাবলেই শিউরে উঠে সে। হাসরের ময়দানে খোদার সামনে দাঁড়িয়ে এই মেয়েটিকে অস্বীকার করার সাহস তো তার নেই। পিয়াস জানে নিশির অতীত অভিজ্ঞতা এত সহজে মুছে যাবে না। তাদের ভালোবাসা গড়ে উঠতেও সময় লাগবে, কিন্তু হাল সে ছাড়বে না। একবার যেহেতু এই মেয়েটি তার জীবনে বহু এসেছে, তাই সে স্বামী হিসেবে তার দায়িত্ব থেকে পিছপা হবে না। নিশিকে ভালোবাসতে শিখাবে, হাসতে শিখাবে, এমনকি জীবনের প্রতি নতুন করে ভরসা করতে শিখাবে। তবে এখনই তাকে খুলনা নিয়ে যাওয়া সম্ভব নয়। ওখানকার পরিস্থিতি এখনও উত্তপ্ত। সেখানে গেলে হয়তো নিশির ভেতরে চাপা পড়ে থাকা যন্ত্রণা আবারও জেগে উঠবে, নতুন করে তাকে দগ্ধ করবে। চিত্রা বাড়ি ফিরতে ফিরতে রাত হয়েছে। এসেই গোসল করেছে, কারোর সঙ্গে কথা বলছে না, খাচ্ছে না। ফারাজ এসে খাইয়ে দেয়, এলোমেলো চুলগুলো আশ্রয় বেনি বেঁধে দেয়। কারোর সঙ্গে কথা বলছে না। আয়েশার অবস্থাও ভালো না। এত কাঁদলে কোনো মানুষ ঠিক থাকে? ফারাজের বাইরে যেতেই হবে, রাতে ফিরবে না, ফিরলেও ভোর হবে। জমেলাকে চিত্রার পাশে সারা থাকার কথা বলেছে। জমেলা আয়েশাকে নিয়ে রাতে চিত্রার কাছে থাকবে বলে ঠিক করে। ফারাজ বাড়ি এসে গোসল করে অব্রকে নিয়ে তাড়াহুড়ে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে মোহনাকে পই পই করে জানিয়ে দিয়ে গেছে, এসে যেন কলিজা ভুনো রান্না পায়। মোহনার বুঝতে বাকি রয় না, আজকেও ফারাজ হাত রাঙিয়ে বাড়ি ফিরবে। তবে মনে মনে কীভাবে যেন খুশিও হয়। আজকে আবারও দুনিয়া থেকে পাপ কমবে, কারণ ফারাজ আজ অবধি নির্দোষ কাউকে খুন করেনি, কখনো করবেও না। সেই ভরসাও আছে ভেতর থেকে। মন সেই ভরসাই যোগান দেয়। কিন্তু তবুও মানুষ মারা কি ভালো কাজ? পাপ তো পাপই হয়, ছোট হোক কিংবা বড়। ভোরে বাড়ি ফিরতেই দরজা খুলে দেয় জান্নাত। মাদি কখনো তার দিকে ভালো করে তাকায়নি। আজ তাড়াহুড়োর মাঝে জান্নাতের মাথার ঘুমটাই পড়ে যায়। চোখ মুহূর্তের জন্য আটকে যায় জান্নাতের মুখে, তবে পরক্ষণই সে দৃষ্টি সরিয়ে নেয়। ঘরের ভেতরে সেই কখন থেকে মারিয়া অপেক্ষা করছিল। অপেক্ষা করতে করতে শরীরটাও যেন আরও ঝিমিয়ে পড়ে। ভেতরে কোথাও এক অজানা অস্তিত্বের সারা টের পায়। ইদানিং কি হচ্ছে তার শরীরে নিজেও বোঝে না। বমি পায়, খেতে ইচ্ছে করে না। সোহাগ বলেছিল একবার চেক আপ করিয়ে নিতে, কিন্তু সে ভয়ে হাসপাতালের মুখও হয়নি মারিয়া। ওই ছেলেটা আর কতটুকুই বা রোজগার করে? নিজের সংসার সামলাতেই যেন হিমশিম খাচ্ছে, যেখানে অন্যের খরচা বোঝা কে বইবে। মাদি রুমে গিয়ে দেখে মারিয়া আধু ঘুমে পাশে বসে চুপচাপ তাকিয়ে থাকে সে। কদিন আগে মারিয়ার আর আজকের এই ক্লান্ত মুখ এক নয় ভিন্ন। তখন তো চিত্রার সঙ্গে কতটা রুক্ষ ব্যবহার করতো সে, অথচ আজ বুঝতে পারছে সংসারের দায়িত্ব কাঁধে না পড়লে বোঝা যায় না। ছোট চিত্রা কতটা কষ্ট চেপে আগলে রেখেছিল এই ঘর। মারিয়া বদলে গেছে, এটাই সত্য। হয়তো সময়ই বদলে দিয়েছে তাকে। খারাপ অতীতের ভার টেনে লাভ নেই। ভোরে মাহাতি বাজার থেকে তাজা গরুর মাংস কিনে এনেছে। শেষবার গরুর মাংস খাওয়া হয়েছিল সোহাগের বিয়ের অনুষ্ঠানে, কিন্তু ওর তো তেমন আয় নেই। তবে এত খরচের টাকা এলো কোথা থেকে? ভাই হিসেবে মাহাদির তো প্রশ্ন করা উচিত ছিল। নতুন বউ নিয়ে সংসার করেছে যখন, কিন্তু সময় তো হয়ে উঠল না। এখন তো আরও সময় নেই। আসলে অভাব খুব খারাপ জিনিস, হোক না সময়ের কিংবা টাকার, তবু একদিন একাকি বসতে হবে সোহাগের সঙ্গে। মাহাদির ঘুমের প্রয়োজন। সে শার্ট খুলে স্যান্ডো গেঞ্জি পরে নেয়, প্যান্ট বদলে পরে লুঙ্গি। হাত মুখ ধুয়ে দিয়ে মারিয়ার পাশে শুয়ে পড়ে। ঘুমের প্রয়োজন তার। রাতে আবারও শিকারের তল্লাশি বেরোতে হবে। মাহাদির কপালের উপর হাত রেখে সিলিং ফ্যানের দিকে তাকায়। হুট করে কর্ণে মারিয়ার নীরব স্বর ভেসে আসে, এই বাড়ি ফেরার সময় হইল? ঘুম ভাঙলো কখন? পাশে বসিলা যখন। একটা কথা জিজ্ঞেস করি, হুম? জান্নাত আর সোহাগের সম্পর্ক ঠিকঠাক আছে নাকি? মারিয়া এবার মাহাদির দিকে পাশ ফিরে শয়, কৌতূহলী কণ্ঠে বলে, কি জানি, মনে তো হয় ওদের দুইটার মধ্যে মহব্বত নেই। আমিও তো ভালোবাসছি, চোখ দেখবার মানুষ চিনবার পারি। সোহাগের চোখে কেন জানি মনে হয় আজও চিত্রার জন্য একটা টান আছে। এতই যেহেতু টান ছিল, তাহলে চিত্রারে ফালাইয়া হাওয়া হয়েছিল কেন?
তার মানে জান্নাত আর সোহাগের মধ্যে ঝামেলা চলতেছে। মাদি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, মাথায় তার আবারও কুবুদ্ধি আসছে। এবার তবে শিকার কি হবে? বাড়ির মানুষ? সেই রাতে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরে ফারাজ। টেবিল পড়ে থাকা কলিজা ভুনা ছুঁয়েও দেখেনি। এমন তো কখনো হয়নি। ভোরে এসে নিজের রুমেও যায়নি সে। নিজের রুমে না গিয়ে স্টাডি রুমের সোফায় রাত কাটিয়েছে। চোখে ক্লান্তির চাপ, তবু ঘুম আসেনি এক মুহূর্তের জন্য। মনের মধ্যে যুদ্ধ চলছে, এখানে থেকে যাবে নাকি ডেনমার্ক ফিরে যাওয়া উত্তম। যদি থেকে যায় তবে একদিন না একদিন এই বাড়ির কেউ না কেউ চিত্রার সামনে তুলে ধরবে তার সব গোপন সত্য। অন্যদিকে ডেনমার্কে ফিরে গেলে হয়তো আবারও গুছিয়ে নেওয়া যাবে এক টুকরো শান্তির সংসার। মাথা কিছুই ভাবতে পারছে না। চিত্রা যদি এখানেই থাকে তাহলে সময়ের সঙ্গে সঙ্গে সে জানতে পারবে এই বাড়ির অন্ধকার মুখ, পাপ আর নিষ্ঠুরতার চেহারা, তাদের আসল রূপ। বাইরে চলে আসলে কি তারা চিত্রাকে ছেড়ে দিবে? ফারাজ এও জানে সে নিজের পাপ কখনো লুকোতে পারবে না। তবে দুনিয়া তোলপাড় হয়ে যাক, সে চিত্রাকে না জানতে দিবে কখনো তার অতীত, না পাপের ছোঁয়া স্পর্শ করতে দিবে গায়ে। সারা রাত ফুর্তি করেছে রোশান আর বাকিরা। মদের নেশে বুধ হয়ে সকালের দিকে বাড়ি ফেরে বাড়ির সব পুরুষেরা। রোশান রুমে ঢুকতে চোখ আটকে যায় মোহনার দিকে। সে স্লিভলেস ব্লাউজ পরে আছে। কাকে আকৃষ্ট করার জন্য এই সাজ? রোশান কি তা বুঝি না? সিগারেট জ্বালিয়ে টানা কয়েকটা টান দেয়। ঘরের ভেতরে ধোয়া ভরিয়ে তোলে। এক দৃষ্টিতে চেয়ে থাকে মোহনার দিকে, কপালে চিন্তার রেখা। তারপর আচমকা ঘুমিয়ে থাকা মোহনার বাহুতে চেপে ধরে জ্বলন্ত সিগারেট। এক লাফে ব্যথায় উঠে বসে মোহনা। আর্তনাদ করতে যাবে ঠিক তখনই রোশান তার মুখ চেপে ধরে। শোন নদী, তোরে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসছিলাম। সেই ভালোবাসার খাতিরেই এই বাড়িতে আজও পইরা জায়গা পাইতাছস। না হইলে কবেই সওদা করতাম, তোরে নিলামে তুলতাম। আজকে আমার জীবনটা নষ্ট করার জন্য তুই দায়ী, শুধুই তুই। সিগারেটটা আরো জোরে চেপে ধরে রোশান। গলা কাঁপছে তার, চোখের কোণে জল। পাষাণের চোখেও কি জল জমে? কেন মোহনা, তুই আমার ভালোবাসলি না কেন? এই রওশন আলাহি তো তোর জন্য নিজের কলিজা বাইর করতেও প্রস্তুত ছিল, তাও এমন প্রতারণা কেন করলি? তুই আমার ছোট ভাইরে ভালোবাসতে পারলি, পাপিরে হৃদয়ে জায়গা দিতে পারলি, অথচ আমারে দিতে পারলি না কেন? আমি তো পাপি ছিলাম না রে মোহনা। তুই পাপিরে ভালোবাসা আমারে কেন বরবাদ করছস? আমারে কেন পাপের দুয়ারে ঠেলা দিছস? মোহনার চোখে জল গড়িয়ে পড়ে, কিন্তু মুখে কোনো কথা নেই। রোশান সিগারেটটা ফেলে দেয়, মলম এনে হাতে লাগায়। তারপর সে ক্ষতস্থানে একের পর এক চুমু খায়। ভাঙা কণ্ঠে বলে, আমার একটু ভালোবাস মোহনা, আমি তোর থেকে মন চাই, ভালোবাসা চাই। মোহনার ছলছল চোখে চেয়ে থাকে, কোনো জবাব নেই তার। রোশান তার পাশে শুয়ে পড়ে শিশুর মতন। আহত হাতটাকে নিজের বুকের কাছে আগলে রাখে চুপচাপ, চোখ বন্ধ করে। কত কিভাবে যেই নারীর কাছে এখনো সে ভালোবাসা ভিক্ষে চাইছে, পর জন্মেও যাকে আবারও চাইছে, সে হয়তো মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মিনতি করে বলছে, পরজনমে সখা তোমার সঙ্গে মোর, আর না হয় দেখা। রোশান তবুও বুকে আগলে রাখে তার ক্ষত, যে ক্ষত সে নিজেই সৃষ্টি করেছে। মোহনা মেঝেতে ফেলা সিগারেটটা দিকেছে, মনে মনে আওড়ায়, আমাকে একটুখানি ঘৃণা করতে পারেন না রাখি? একটুখানি ঘৃণা করলে হয়তো আপনিও আজকে সুখী হতে পারতেন, কিন্তু আপনি বড্ড হিংসুটে। আমি আগুনে ডুব দিয়েছি বলে সহ্য হয়নি আপনার। আমার পেছন পেছন ঝাঁপ দিয়েছেন আপনি। এত হিংসুটে মানুষ হয়? পরপর দুদিন কেটে যায়। চিত্রা এখন অনেকটাই স্বাভাবিক। হয়তো পারতো না যদি ফারাজ এত যত্ন করে তাকে আগলে না রাখতো। এই লোকটা সত্যিই পারে। চিত্রা বাগানে সময় কাটাচ্ছে, আয়শা তার আশেপাশে ঘুরছে। কিরে, কিছু বলবি? চিত্রা চোখ সরু করে তাকায়। মানে? আয়শা নিচু গলায় বলে, বলে ফেল আয়শা, কাল নাও বাঁচতে পারি। যা বলার এখনই বল। চিত্রা মাথায় এক পেশে হেলিয়ে ঠোঁট কষে হাসে। ছোট লোকই কথা বলো না আপা। আয়শা চোখ বড় বড় করে কপালে ভাঁজ ফেলে প্রতিবাদ করে। আসছে আমার ফারাজ ভাইয়ের চেলা। চিত্রা মুখ বাঁকিয়ে বলে। আয়শা ও বেঞ্চি কাটে, তারপর গা এলিয়ে পাশে বসে পড়ে। ঠিক তখনই মোহনার দিকে তাদের নজর যায়। সে ফুলির কাছ থেকে ফিরছে। চিত্রার চোখ পড়ে তার দিকে। ভাবি এদিকে আসেন। চিত্রাখানি চিৎকার করে ডাকে। শিউ কুচকে চোখ ছোট ছোট করে তাকায়। মোহনা একটু থমকে দাঁড়ায়, তারপর পায়ে পায়ে সামনে আসে।
ঠিক সেই মুহূর্তে উত্তরের হাওয়ায় তার আঁচল সরে যায়। চিত্রার দৃষ্টি আটকে যায় তার হাতে থাকা দাগগুলোর উপর। চোখ কপালে তুলে চুপচাপ তাকিয়ে থাকে মোহন। আঁচল টেনে মুখ নিচু করে তাড়াতাড়ি বলে, আমার কাজ আছে, আসি আমি। গলায় কাঁপন। চিত্রা কিছু বলার আগেই সে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। আমি যা দেখেছি তুইও দেখেছিস? চিত্রা ধীরে ধীরে বলে। জি আপা। আয়শা মাথা হেড করে জবাব দেয়। দাগগুলো কিসের হতে পারে? চিত্রার কণ্ঠে এবার কষা খাতের মতো দগদগ করছে। সিগারেটের। আয়শা গলায় কম্পন নিয়ে মাথা নাড়ে। চল বাড়ির ভেতর চল। দুজনেই তাড়াতাড়ি উঠে যায়। চিত্রা যখন সদর দরজার দিকে পা রাখে তখন আচমকা হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। জোহান দৌড়ে আসে ধরতে, কিন্তু তার আগেই কেউ একজন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। চিত্রা পড়ে যাওয়ার আগেই জড়িয়ে ধরে ফেলে তাকে। ভয়ে চোখ বুজে ফেলে চিত্রা। তখনই পরিচিত কঞ্চ গায়ের গন্ধ তাকে আশ্বাস দেয়। সে চোখ মেলে তাকায়, নিজের স্বামীকে দেখতে পায়। তুমি ঠিক আছো? ফারাজ নিঃশব্দ গলায় জিজ্ঞেস করে, কপালে ভাঁজ। জি। চিত্রা একটু হেসে মাথা নাড়ে। জন থমকে যায়, রাগের ছোঁয়া শক্ত হয়ে আসে, ছোট কামড়ে বলে। আমি তো ধরতেই যাচ্ছিলাম ভাই। ফারাজ চোখে চোখ রাখে গম্ভীর গলায় বলে, প্রয়োজন নেই। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার বউকে আমিই বাঁচাবো। আমার বউ মরে গেলেও বাঁচাতে আসবি না। জোহান চোখ কুচকে ফারাজের দিকে তাকায়, মুঠি শক্ত করে বলে, মনে তাহলে আগে তোমাকে মারতে হবে দেখছি। মনে সুদ হয়। বাড়ির বাইরে হেঁটে চলেছে ফারাজ আর চিত্রা। রাতের আকাশ মেঘে ঢাকা, চারপাশে অন্ধকার। রাস্তার বাতিগুলোর ক্ষীণ আলোয় তাদের ছায়া কাঁপছে। চিত্রার পায়ে নুপুর থেকে ঝনঝন শব্দ উঠেছে প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে। ফারাজ হঠাৎ থেমে জিজ্ঞেস করে, কোথাও লাগেনি তো? চিত্রার ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, আপনি লাগতে দিলে তো। লাগতে দিব কেন? তোমার গায়ে টোকা লাগলে আঘাত দিয়ে সরাসরি আমার বুকে সজোরে ধাক্কা দেয়। চিত্রা চোখ কুচকে কপালে ভাঁজ ফেলে বলে, এই দারাজ এলাচি। ফারাজ গলা ভারী করে বলে, হপ, ধাব্বাওয়ালি আবুলের নাতনি, তোর ভবিষ্যৎ গ্যাডার আব্বা লাগি, মুখে লাগাম টান। চিত্রা হেসে ফেলে। না টানলে? তোমায় কাছে টেনে সোজা রুমে গিয়ে দরজা দিব। ফারাজ থামে, পুনরায় বলে, কাল কলেজে যাবে, প্রস্তুতি নিয়েছো তো? ফারাজের স্বর একটু গম্ভীর হয়। চিত্রা নাক সিটকে বলে, পায়ে পড়ে বলি আমাকে মেরে ফেলুন, তাও কলেজ পাঠাবেন না। এত ভয় পাও কেন? কোন সাবজেক্টের আগুন আমার আগুন সুন্দরীর আগুন নিভিয়ে দিচ্ছে? চিত্রা বিরক্ত চোখে তাকিয়ে বলে, হিসাব বিজ্ঞান। এই সাবজেক্টের নাম শুনলেই লিভারের টান পড়ে। ফারাজ মাথা নাড়িয়ে বলে, চিন্তার কিচ্ছু নেই, বজ্র তো আছেই, ওকে দেখিয়ে ওষুধ আনিয়ে দেব। ধুর, আপনি বুঝবেন না আমার কষ্টটা। দেখো, আবুলগিরি বাদ দাও। পড়ালেখা ঠিক করে না করলে আমি ফারাজ তোমাকে রাতের বেলা সূর্য দেখাবো। চিত্রা চোখ গোল গোল করে বলে, আমি সিনেমায় দেখেছি নায়িকা পড়তে বসে নায়ক বই খাতা কেড়ে নিয়ে তাকে আদর করে, কিন্তু আপনি ভালোবাসার বদলে লেখাপড়া করতে বলেন খালি। ফারাজ গম্ভীর কণ্ঠে বলে, পড়ালেখায় ফাঁকি দেওয়াটাকে আমি ঘৃণা করি। তুমি ডাব্বা মার্কা হলে আমার বাচ্চাগুলো ওই পদেরই হবে। জয়সা মা ওয়াইসি অলাদ। চিত্রা মুখ ভেঙচে মাথা সরিয়ে নেয়। হঠাৎই একটা মৃদু আলো চোখ পড়ে প্রতিবেশীর পেয়ারা গাছে। একটি মাত্র পেয়ারা, নিচের ডালে প্রায় লটকেই আছে। এই ওদিকে চলুন তো। চিত্রা চোখ চকচক করছে। কেন হঠাৎ ওদিক কেন? ফারাজ কপাল কুচকে, আগে আসুন তো। চিত্রা টেনে ফারাজকে নিয়ে যায় গাছটার সামনে। আমাকে গাছে উঠতে সাহায্য করুন। চমকে উঠে বলে, কি? হ্যাঁ করুন না। চিত্রা কণ্ঠে অনুনয় ঝরে। কিন্তু কেন? ভালো করে দেখুন, এই গাছে পেয়ারা আছে। তাতে? আপনার মাথা, বোঝেন না কিছু। ওই পেয়ারা আমার চাই। চুরি করবে? না না না, গাছ ভাইয়ের কাছ থেকে চেয়ে নেব। বউ, তুমি কি নেশা করেছো? হ্যাঁ, আপনার চোখে তাকিয়ে আমার নেশা হয়ে গেছে। এখন ঢং না করে সাহায্য করুন। আমাদের বাড়িতেই তো পেয়ারা আছে, পেয়ারা গাছও আছে, অন্যটা চুরি করতে হবে কেন? চোরাই জিনিসে আলাদা স্বাদ। ফারাজ কপাল চাপড়ে বলে, আমি পারবো না সাহায্য করতে, ছোট লোকই কারবার পছন্দ করি না। চিত্রা মুখ গম্ভীর করে বলে, ছোট লোকগিরিতে সাহায্য না করলে কিন্তু রাতে গিয়ে ফারুর সঙ্গে ঘুমাবো। ফারাজ চোখ ছোট ছোট করে বলে, ব্ল্যাকমেইল করো, বলো কি করতে হবে। আমাকে প্রথম ডালটায় উঠতে সাহায্য করুন, পেছন থেকে ঠেলুন। আস্তে কথা বলবেন, তা না হলে ধরা খেয়ে যাব। তোমার নুপুরের ঝনঝন শব্দ হচ্ছে বউ, নিশ্চিত ধরা খাবো। এতটাও জোরে হচ্ছে না, ঠেলুন ওপরে জলদি। ফারাজ একটু এগিয়ে আসে,
তখনই চিত্রা নড়ে উঠতে নুপুরের ঝনঝন শব্দ বেড়ে যায়। ফারাজ থিমিকি বলে, নুপুরটা খুলে করি বিবি যান, বেশি শব্দ হচ্ছে। সে চিত্রার পায়ের দিকে হাত বাড়াতে একটা তীক্ষ্ণ কণ্ঠ বাতাস চিরে ভেসে আসে বৃদ্ধর কণ্ঠ। কে ডারে নূপুর খুইলে কি করবি রে? খারা আইতাছি। হালারা নষ্টামি করার জায়গা পাও না। খারা কইলাম খারা। চিত্রা ফারাজের হাত শক্ত করে ধরে, চোখ বড় বড় করে বলে, সর্বনাশ, দাঁড়া জ্বালাচ্ছি, বাঁচতে হলে জলদি পালান। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। রাত গাঢ় হয়ে এসেছে। সুহানের যেখানে আজ বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করেছে রাজন। সব আয়োজন তার পক্ষ থেকে, কারণ সে যা চেয়েছে তাই হয়েছে। চারিপাশে মেয়েদের ঘিরে নাচানাচি করছে সে, কিন্তু সেই দৃশ্য অস্বস্তিকর, কুৎসিতভাবে বিকৃত। বাইরে থেকে কল কেটে সোহান ভেতরে এসে বসে। তার গা থেকে ঘন আতরের গন্ধ ছড়াচ্ছে। রাজন চোখ মেলে বলে, আরে ভাই, কেমন বেটা মানুষ তুমি? এত সুন্দর মাইয়ের সামনে অথচ চোখে কোনো আগ্রহই নাই। সোহান ঠান্ডা গলায় জবাব দেয়, এসব মায়াগো জন্যে মন কামড়ায় না, মন কামড়াইব সেই একজনের জন্য যারে মরণ ছাড়া মন থেকে কেউ মুছতে পাবো না। রাজন হেসে ওঠে। বাবারে, আধুনিক যুগের মজনু দেখি। সোহান গম্ভীর হয়। একটা খবর আছে। কি খবর? 2 দিন ধরে আকরামার ডক্টর ফারুক নিখোঁজ, কোনো খুঁজি পাওয়া যাচ্ছে না। খেয়াল আছে? রাজন গা ছাড়া ভঙ্গিতে বলে, রাজন আছে তো, কোথাও হয়তো ফুর্তি করতেছে আমাগো মতোই। রসিকতা না করলেই নয় কি, ব্যাপারটা মোটেও হালকা না। রাজনের মুখ গম্ভীর হয়ে ওঠে। কিছু বলবে এমন সময় আকবর হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে বলে, ভাই, আপনার নামে একটা পার্সেল আসছে। পার্সেলের কথা শুনে সোহানের শরীর কেঁপে ওঠে। মনে পড়ে সেই রাতের ঘটনা, যেদিন হঠাৎ করে একদিন একটা পার্সেল এসেছিল তার ঠিকানায়। তাজা কলিজা ভুনা ছিল তাতে। আজও জানে না কে কি পাঠিয়েছিল। সেই স্মৃতি মনে পড়তেই চোখ লাল হয়ে ওঠে তার। রাজন তখনও ফুর্তিতে মজে আছে। কাবাব মাখানো নান রুটি মুখে পুরে বলে, ওই দেখ, কার এত ভালোবাসা টস টস করতেছে আমাদের জন্য, কত বড় পার্সেল পাঠাইছে। সে গুনগুন করতে করতে পার্সেলের দড়ি খোলে। ভেতরে একটা বক্স, বড়। ঢাকনা খুলতে সবাই হঠাৎ থমকে যায়। বক্সের ভেতর রয়েছে 2টো পচা বিকৃত মানুষের কাঁচা মাথা। রাজনের হাত থেকে বক্সটা ছিটকে পড়ে যায়। ঘরে ছড়িয়ে পড়ে পচা মাংসের দুর্গন্ধ। সোহন তৎক্ষণাৎ নাকে হাত চেপে ধরে। রাজনের গলা শুকিয়ে আসে। সে চোখ গিলে বলে ওঠে, মাথা? আকরাম আর ফারুক ক্যাডা মারলো? পাপকে ভালোবাসা যায় চিত্রা? পাপিকে ভালোবাসা গেলে পাপের দোষ কোথায়? ফারাজ থমকে যায়। কথার ভার বুকে চেপে ধরে। ফারাজ নরম গলা আবার প্রশ্ন করে। উত্তর না পাওয়া পর্যন্ত সে থামবে না। আমি পাপী হলে আমাকেও ভালোবাসবে? চিত্রা দীর্ঘশ্বাস ফেলে চোখে চাপা চাহনি মৃদু তাচ্ছিলের স্বরে উত্তর দেয়, স্বামী খারাপ হোক কিংবা ভালো, আমারটা আমারই। স্ত্রীর দায়িত্বই তো ভালোবেসে স্বামীকে ভালোর পথে আনা। একটা কথা বলবো? বারণ করেছি কি? চিত্রার ঠোঁটে বাঁকা হাসি সে বলল, রোশান ভাই মনে হয় মোহনা ভাবিকে মারে, সিগারেট দিয়ে গায়ে ছ্যাঁকা লাগিয়ে দিয়েছে। ফারাজের চোখে ক্ষীণ জলজল একটা ভাব। ঠান্ডা গলায় বলে সে কিয়ৎক্ষণ চেয়ে থাকে, বলে, ওদের ব্যক্তিগত বিষয় ওইসব। স্বামী স্ত্রীর মাঝে অন্য কারো প্রবেশ নিষিদ্ধ, জানো না? কিন্তু ওই সব তো অন্যায়, ভাবির তো কষ্ট হয়। আজ হঠাৎ গর্জে ওঠে। চিত্রা চিত্রা পিছিয়ে আসে না, নিঃসংকোচে বলে, এমন করছেন কেন? এই বাড়ির কে কি করলো দোহাই লাগে, সেই সবে তুমি আগ্রহ দেখাবে না, আর বিশেষ করে বাড়ির পুরুষদের থেকে দূরে থাকবে। কিন্তু কেন? প্রশ্ন করার অনুমতি দিয়েছি, জাস্ট আদেশ পালন করবে। চিত্রা হেসে ফেলে, ব্যঙ্গ মিশ্রিত ভক্তিতে বলে, যা আরজি জাহাপনা। চিত্রা আর কথা বাড়ায় না। সে ফারাজের বুকে মাথা রেখে চোখ বুজে। রাত অনেক হয়েছে, এবার ঘুমানোর পালা। তবে ফারাজের ঘুম শেষ। যেই ভয়টা ফারাজ পেয়েছিল তাই হচ্ছে। চিত্র নিষিদ্ধ বিষয় নাক গলাচ্ছে, আগ্রহ দেখাচ্ছে। এরপর ধীরে ধীরে একটার থেকে আরেকটা ঘটনা ঘটবে। চিত্রা এভাবে আগ্রহ দেখাতে
দেখাতে হুট করে পৌঁছে যাবে ফারাজের তৈরি করা নিষিদ্ধ দেয়ালের ওপারে। আর তারপর সব শেষ। শেষ রাত, আকাশে মেঘ জমেছে, কুচকুচে আধার অমানিসার তার ফাঁক গলে বিদ্যুৎ মাঝে মাঝে ঝলকে উঠেছে। জ্যোৎস্নাহীন নীলাভ আলোয় চারিদিকটা অপরিচিত মনে হচ্ছে। বৃষ্টি নেমেছে। চিত্রা ঘুমায় জানালার পাশে। জানলা সচরাচর বন্ধ করে না সে। অন্ধকারের মাঝে মুক্ত হাওয়ার স্পর্শ পেতে ভালোবাসে। আজও ব্যতিক্রম হয়নি, কিন্তু বৃষ্টির ফোঁটা আচমকা এসে তার গাল ছুঁতে ঘুম ছিঁড়ে পড়ে যায়। সে ধীরে ধীরে উঠে বসে। চোখ মুখে ঘুমের চাদর এখনো পুরোপুরি সরেনি, তবুও জানলার দিকে হাত বাড়ায়। জানালাটা বন্ধ করতে যাবে, ঠিক তখনই একটা অপ্রত্যাশিত শব্দে তার স্নায়ু চমকে ওঠে। গাড়ির হর্ন। এত রাতে, এই ঘন বৃষ্টিতে কার গাড়ি এলাই বাড়িতে প্রবেশ করলো? চিত্রা খাট থেকে নেমে আসে। পায়ের নিচে নরম কার্পেট, তবুও পায়ের তলায় শীতলতা ছুঁয়ে যাচ্ছে। ঘরের ডিম লাইটের মৃদু আলোয় সে সামনে এগিয়ে গিয়ে জানলার পর্দা সরিয়ে দাঁড়ায়। বাইরের দৃশ্য ঝাপসা, বৃষ্টির ফোঁটা কাছে আঘাত করছে, তবুও সে চোখ ছোট ছোট করে দেখার চেষ্টা করে। বাড়ির সামনে গেছে একটা গাঢ় রঙের গাড়ি দাঁড়িয়ে। দরজা খুলে কয়েকজন নেমে এসেছে, হাতে টর্চ, মাথায় ছাতা। টর্চের আলো বৃষ্টির পর্দা ছেদ করে আলো ছায়ায় কুয়াশা তৈরি করেছে। চিত্রা ভ্রু কুচকে যায়। সে ফিসফিস করে নিজের সঙ্গে কথা বলে, জুনায়েদ এলাহি না? এত রাতে কোথায় থেকে আসছে? জুনায়েদ এলাহি। সচরাচর দেখা যায় না তাকে। তাকে দেখতে পাওয়া বড়ই দুর্লভ বিষয়। শুধুই কি তাকে? ফারাজ ব্যতীত বাড়ির কোনো পুরুষকেই তো দেখতে পাওয়া যায় না। মাছের ব্যবসা এতই কি কঠিন? তাকে তার সহজ বিষয়কে কঠিন বানিয়েছে। কি এত কাজ তাদের যে সারা রাত বাইরে কাটাতে হয়? ভোরে বাড়ি ফিরে সারাদিন মৃত মানুষের মতো ঘুমিয়ে পার করে সন্ধ্যা আবার উঠে নিখোঁজ হয়ে যায়। চিত্রা দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। জানলার কাজ ভিজে, ধরা পড়ে তার নিঃশ্বাস। অন্ধকারে কেউ যেন তাকিয়ে আছে। হয়তো সে ভুল দেখছে, কিংবা ঠিকই দেখছে। হঠাৎই একটা বিদ্যুৎ চমকে চারিদিক জ্বলে ওঠে এক সেকেন্ডের জন্য। সেই মুহূর্তে চিত্রার চোখে পড়ে জুনাইদের টর্চ হাতে তাকিয়েছিল ঠিক জানালার দিকে। জুনাইদ এলাহির দৃষ্টি কি তারই দিকে? তবে চিত্রা চমকে ওঠে, দ্রুত জানালাটা বন্ধ করে দেয়। হৃদস্পন্দন একটু বেড়েই গেছে। রাত আরও গভীর হয়, কিন্তু চিত্রার চোখে আর ঘুম নামে না। ফারাজের বুকে শান্তি খোঁজার চেষ্টা করে, তবে কিছুতেই মনকে শান্ত করতে পারছে না। তার মূল কারণ মাথাভর্তি কিলবিল করতে থাকা এক যা প্রশ্ন। এত প্রশ্নের উত্তর তাকে দিবে কে? কেউ কি দিবে, নাকি খুঁজে নিতে হবে নিজেকে? পুরো রাত রাজনের মুখে আর একটু হাসি ফুটল না। ফোটার উপায় বা কি? মাথার ভেতর খটখট করছে শব্দ, ঘুরছে হাজারটা চিন্তা। সোহান পালোয়ান মাস শেষের হিসেবপত্র মেলাতে মেলাতে হঠাৎ থেমে গেল। ফুর্তি হাওয়া হয়ে গেল নাকি? রাজন কাজ ছাকিয়ে বলল। মিয়া মস্করা কইরো না। সোহান ফিকুচকে তাকালো রাজনের দিকে, সিগারেটটা ধরিয়ে বলল, খুন কে করতে পারে ধারণা আছে? থাকলে কি আর এখানে বসে থাকতাম? ফারাজ করেছে মনে হয়। রাজন অবাক চোখে তাকালো। কেন মনে হইলো? সোহান ধীর কঞ্চে বলল, মিতালির চিত্রার কাছে মানুষ ছিল। ওই দিন কইলা না, মায়াটা মিতালির লাগে বহুত কাঁদছে। তো বুঝো না বাল, চিত্রারে তোমার ভাই পাগলের মতো মহব্বত করে। বয়ের কান্দন দেখা দিলে হয়তো জ্বলাপোড়া করছে, তাই হয়তো সবার আগে আমাকে লুক মারছে। আমি শিওর মরার আগে আকরাম ফারুক আমাকে নাম কইছে, শুধুমাত্র বাঁচার জন্য। রাজন গভীর গলায় বলে, ফারাজ কখনো আমাগো বিষয়ে নাক গলায় নাই। তার কিছু নীতি আছে। ওইসব মাইয়ে চললে সে ভুলেও কারো বিষয়ে ঢুকবে না। আসলে ভাই তো আমারই, তাই ভালো কইরে চিনি। শালায় স্বার্থপর, আবার ভয়ানক। ওরে খোঁচা না মারলে জীবনও সে কাউরে খোঁচা দেবে না। আমি ওরে চিনি। সোহান মাথা দোলায়, ছোট বিরক্তি। এখন তো বদলাইয়া যাইতেও পারে। ভালোবাসা নাকি মানুষ বদলাইয়া ফেলে। রাজন চাপা হেসে সরান জবাব দেয়, লজিক ছাড়া কথা বাদ দাও। ভালোবাসায় মানুষ বদলাইতে পারে, শয়তান না। আর পাপি কখনো পাপ ছাড়ে। নেশার চাইতেও বড় নেশা মানুষ খুন করা, পাপ করা। আল্লাহর রহমতে আমার ভাই সব চাইতেই 1 নম্বর মাল। সোহান কাঁধ উঁচিয়ে জিজ্ঞেস করল, এত বর্ষা? জি এতই।
কারণ আমরা সবাই ঘুইরা ফিরা একই পথের পথিক। পার্থক্য খালি এইটুকু, সে করে পাচার, আমরা করি জোগাড়। সোহান এবার গলা নামিয়ে বলল, ওরে বলো আমাগুলোকে হাত মিলাইতে, তাইলে তো ধান্দা আরো বাড়বো। রাজন মাথা নাড়ল ধীরে। চেষ্টা করেছি, কম হয় নাই। বেশি চাপ দিতে গেলে দেখা যাইব ঝামেলা বাধাইব। তার চেয়ে ভালো ওরে ওর মতো থাকতে দাও। কয়দিন পরে এমনিতেই বিদেশে চলে যাইব। সোহান থমকে গেল এক মুহূর্ত, তারপর বলল, কিন্তু সে দেশে আইছেই বা কেন? কাম কি তার? আর খুন সে না করলে করছে কে? রাজনের দৃষ্টি জানালার বাইরে কালো রাতের দিকে স্থির। জানি না কিছু, তবে আমাগো এখন আরও সাবধান থাকতে হইব। মনে আছে আমাদের বাড়ির পুকুরের 2টা লাশ পাওয়া গেছিল, বলছিলাম তোমাদের। সেই লাশ 2টারও কিন্তু ঠোঁট সেলাই করা ছিল। তার মানে খুনি একজনই। ফারাজের পরনে কালো স্যুট প্যান্ট, চোখে চোখে কাঁচ খসা কালো সানগ্লাস, নিরাসক্ত চেহারা নিয়ে সে যখন বাড়ি থেকে বেরিয়ে আসে, তার পার্সোনাল দেহরক্ষীরা হুড়মুড়িয়ে ছুটে এসে একে একে সালাম ঠুকে দাঁড়িয়ে যায়। অভ্র গাড়ির দরজা খুলে দাঁড়ায়। গেটের এক পাশে দাঁড়িয়ে আয়সা উকিঝুঁকি মারছে। মন ভালো নেই তার। কতদিন হলো সরকার ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়নি। ওই লোকটার সঙ্গে ঝগড়া না করলে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসায় নিজেকে ধরে রাখতে না পেরে এসে গেট অবধি চলে আসে। ফুট করিয়ে ফারাজের চোখে আয়সাই পড়ে যায়। অভ্র ইশারায় তাকে ভেতরে যেতে বলার আগে ফারাজ ঠোঁট বেঁকে হাসি টেনে জিজ্ঞেস করে, কি অবস্থা মেন্টাল দাদির নাতনি? উকিঝুঁকি মারছিস কেন? আশেপাশে তোর মজনু ফজনু আছে নাকি? ফারাজ ঠোঁটে বাঁকা হাসি টেনে জিজ্ঞেস করে। আয়েশা চোখ কপালে, ধরা পড়ে গেল নাকি? কিছু বলার আগে অভ্র একটা খাকারি দেয়। ফারাজ চশমা খুলে ফু দিয়ে মুছতে মুছতে বলে, গাড়িতে পানি আছে কুদ্দুসের বাপ, জলদি পানি গিল। অভ্র গলা খাকারি সেরে গম্ভীর গলায় বলে, ভাই কাজে যাবেন না? আমাদের লেট হয়ে যাচ্ছে। আরে রাখো মিয়া, তো আয়শা আমরা জানি কই ছিলাম। ভাই একটু আগেও আমরা এখানেই দাঁড়িয়েছিলাম, এখনো আছি। কি বললে? একটু এর আগে কি বললে? ভাই কোন জনমের ভাই? ইয়ে মানে এ জনমের। আব্বা লাগি তোর মেয়ে। না হ্যাঁ ডাক আব্বা। আয়শা অভ্রর দিকে আজ চোখে তাকায়। অভ্র ইশারায় সব অক্ষর অক্ষরে বলতে বলে, জলদি, সময় নেই আমার। আব্বা হন আপনি আমার। আচ্ছা আব্বা, আমি এখন ঘরে যাই। ফারাজ তৃপ্ত ভঙ্গিমাতে মাথা নাড়ে। দ্যাটস মাই গার্ল। যাও মামুনি, এবার নাচতে নাচতে তুমি স্বর্গে চলে যাও। আই ডোন্ট কেয়ার। আয়শা জলদি বাড়ির ভেতর ঢুকে পড়ে। সে যাওয়ার পর অভ্র ফারাজকে বলে ওঠে, শ্বশুরমশাই এবার গাড়িতে উঠুন, মেয়ের সাথে আপনাকেও স্বর্গে নামিয়ে দিয়ে আসি। হিসিয়ে বলে, কিছু বললি নাকি? না বলেছি কি ভাই, গাড়িতে উঠে বসেন, কাজ আছে অনেক। ফারাজ গাড়িতে উঠতে যাবে এমন সময় পেছন থেকে কেউ ডাকে, বাবা ফারাদ দাঁড়াও দাঁড়াও। ঘাড় ঘুরিয়ে ফারাজ দেখে পাশের বাড়ির সেই চিরচেনা বৃদ্ধ এগিয়ে আসছেন। ফারাজ একটা ঠোক গিলে, চুরি করার সময় দেখে ফেলেনি তো? হায় আল্লাহ, শেষে কিনা এভাবে ইজ্জতের বেগুন ভর্তা বানাবো। কিছু বলবেন খালু? আরে বাবা পেয়ারা দিতে আসছিলাম বাড়িতে। কার বাড়িতে? তো মাগো। ফারাজ ভেতরে ভেতরে আরেকটা ঢোক গিলে ফারাজের মুখ শুকিয়ে যায়। আবার সেই পেয়ারা কাণ্ড। আজ তো দেখছে এত মানুষের সামনে ইজ্জতের প্রাণ সস চাটনি হবেই হবে। থাত্রে, তখন তো আবার মানুষ তাকে সিঙ্গারায় মাখিয়ে মাখিয়ে মোচ মেরে খাবে। মেয়ে মানুষের তো এমনিতেই তার উপর কুনজর দেওয়ার স্বভাব। বৃদ্ধ ঘাড় নেড়ে বলে, আরে জানো না সমাজটা নষ্টামিতে ভইরা গেছে। কাল রাতে কারা জানি নুপুর খুইলা আমার পেয়ারা গাছের সামনে কি করছে। পেয়ারা গাছটা অপবিত্র হয়ে গেছে। পবিত্র করার জন্য আশেপাশে সবাইকে পেয়ারা বিতরণ করছি। কাল একটা মিলাদ পড়াইমু, আইসো কিন্তু। কেন এগুলোর ধৈরা পেদানি দেওয়া উচিত? অভ্র কথাটা বলতেই ফারাজের হিচকি উঠে যায়। অভ্র গাড়ি থেকে পানি দিতে গেলে ফারাজ বলে, আমি ঠিক আছি, কাজ আছে, চল ভাই। লোককে বিদায় দিয়ে ফারাজ গাড়িতে উঠে বসে। পেয়ারাগুলো লোককে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় ফারাজ। তবে অভ্র হাতে একটা পেয়ারা নিয়ে গাড়িতে বসে ফারাজের দিকে তাকিয়ে কামড় বসে চিবোতে চিবোতে বলে,
ভাই নূপুর খুলে কি কাজটা এটা করলো? শালারা বোধহয় পাক্কা খেলোয়াড়। কবে যে এমন দিন আমারও আসবে, আমারও তো ভেবেই কাতুকুতু চলে আসছে। কুচকে বলে, আরেকটা কথা বলে দেখ, তোর প্রকৃতির ডাকও এখনই চলে আসবে। সকালবেলাতেই ফারাজ কোনো একটা দরকারি কাজে বেরিয়ে যায়। যাওয়ার পরে চিত্রা আবারও বিছানায় গা এলিয়ে দেয়, কিন্তু কখন যে ঘুম নেমে আসে চোখে টেরই পায়নি। ঘুম ভাঙে অনেক পরে, ঘড়িতে তখন প্রায় 11টা। মাঝখানে একবার আয়শা এসে নাস্তা রেখে গিয়েছিল, কিন্তু চিত্রার কোনো কিছুতে মন বসছিল না। রুম থেকে বেরোনি সে। এই একঘেয়ে দুপুর, এই 4 দেয়ালের ভেতরেই তার আজকের গন্তব্য। আজ কলেজে যাবার কথা ছিল তার, কিন্তু ফারাজ ব্যস্ত, তাই সে আবারও রক্ষা পেল। নীরু যেই কলেজে পড়ে সেখানেই তাকে ভর্তি করা হয়েছে, কিন্তু তাতে তার কি? মনে মনে খালি ফোন দিয়ে আর কি করে ফাঁকিবাজ করা যায়। শেষে উত্তর না পেয়ে নদীর কাছে যায়। নদীর তখন কাঁথা সেলাই করছিল। বারান্দায় নদীর পাশে বসে চিত্রা জিজ্ঞেস করে, নদীকে, ও ভাবি, আমার না কলেজে যাওয়ার কোনো ইচ্ছে নেই, কি করব বলুন তো? যখন চুপ থেকে সন্তোষের জবাব দেয়, একটা বাচ্চা নিয়ে নাও, দেখবে ফারাজ তোমাকে আর কলেজে যেতে দিচ্ছে না। চিত্রা লজ্জায় মুখ নামিয়ে নেয়। হ্যাঁ, তারও শখ আছে একটা বাচ্চা, ঘরে খেলা করবে, কোলে ঘুমোবে, কিন্তু বাচ্চা আবার নেয় কেমন করে? ওটা কি কোনো পণ্য সামগ্রী নাকি? আচ্ছা, বাচ্চা কি ফারাজের থেকেও চাইতে হবে? যদি হিংসুটে লোকটা না দেয়? চিত্রা ঘরে ভালো করে চোখ বুলে আবার প্রশ্ন করে, ভাই আসেনি? আচ্ছা, ওনারা কি এমন কাজ করে যে সারা রাত দিন বাইরে কাটাতে হয়? নদী চোখ মুখ শুকিয়ে আসে, কি বলবে বুঝতে পায় না। আসলে তেনাদের কাজই এমন, বহুত কষ্টের। চিত্রা গলা নামে আবার জিজ্ঞেস করে, কি জানি বাবু, মাথায় ঢোকে না। আচ্ছা ভাবি, আপনার বাড়িতে কে কে আছে? বাড়ি যান না? বাড়ির কথা মনে পড়তে চোখ কেমন ছলছল হয়ে উঠে, চোখে জল চিকচিক করে। সে চোখের পানি সামনে বলে, কেউ নেই, আমার কেউ নেই। তুমি কিছু খাবে? ঘরে বাতাসা আছে, দিব? না না না, কিছু লাগবে না। গরমে মাথা কেমন যেন ঝিমঝিম করে ঝিম ধরে আছে, গোসল করতে হবে। ঠিক সেই মুহূর্তে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ে ফারিহা। ব্যস্ত কণ্ঠে শুধ হয়, ভাবি জলদি ওঠেন, আকবর আসছিল। রাজন ভাই দুপুরে মেহমান নিয়ে বাড়িতে আসবো, জানেন না? রান্না বান্না কত দূর? চিত্রা একটু অবাক হয়, কই মেহমান আসবে? তাকে তো কিছু বলেনি কে আসবে। চিত্রা নুরির চুলে হাত বুলাতে বুলাতে ফারিহার দিকে তাকায়, কিছু জিজ্ঞেস করতে চাপে তার আগেই নদী ফারিহাকে বলে, সব আয়োজন শেষ, এখন খালি খাবার টেবিলে সাজানোর পালা। ফারিহা একটু থেমে কাঁথার দিকে তাকে কেমন কটাক্ষে বলে, তো এই কাঁথা রাইখা কামে লাগেন? আপনার তো আর বাচ্চার মুখ দেখার সৌভাগ্য নাই, কাঁথা কার জন্য সেলান? নদীর ভেতরে ছলছল হয়ে আসে। কদিন আগেও তো মা হয়েছিল সে। সেদিন হোঁচটকে সিঁড়ি দিয়ে না পড়লে আজকে তার কোলেও সন্তান থাকতো। ফারিয়ার কথা চিত্র মোটেও পছন্দ হয়নি। চিত্র তীব্র বিরক্তি নিয়ে চায় সেই নদীর দিকে। নদী চুপ, খুব করে চুপ, কিন্তু তার ভেতরটা কাঁদছে। চিত্র নদীকে চুপ থাকতে দেখে ভীষণ খেপে গিয়ে বলে, এটা কি ধরনের ব্যবহার? ভাবি এই বাড়ির বড় বউ, ওনার সাথে এভাবে কেন কথা বলছো? বাদ দাও না চিত্রা, আমি কিছু মনে করিনি। ফারিয়া কৈফত দেওয়ার জন্য অপেক্ষা করে নেই। কেমন যেন মুখ বাকি হই করে রুম থেকে বেরিয়ে যায়। চিত্রাকে স্বাভাবিক করতে নদী বলে, তুমি জানো না মেহমান আসবো যে? কেউ বলেনি। কে আসবে? নীরুরে দেখতে আসবো। ভালোই হবে, দেখতে আসুক। আমিও চাই মেয়েটা যেন বিয়ে হয়ে যায়। চিত্রা মুখ ঘুরিয়ে ফেলে, কেন গো, তুমি চাও কেন? আমার স্বামীর দিকে নজর দেয় ওই মেয়ে। বুঝি না মনে করেছে সবই বুঝি, খাই না তো সুজি, তাই সব কিছুই বুঝি। হিংসা হয়? নদী মিটমিট করে হাসে, না পুড়িয়ে মারতে ইচ্ছে করে। চিত্রা আনমনে বিড়বিড়িয়ে উঠে, কিছু বললা? ওই না তো। আচ্ছা পাত্রকে? এবারও কি পিয়াস ভাইয়ের মতো কাহিনী হবে নাকি? আল্লাহ মাফ করুক। নদী থেমে একটু ভাবে, কি জানি নামটা? ও আচ্ছা, মনে পড়েছে, পালোয়ান। পাত্রের নাম সোহান পালোয়ান। আমি এই কাইল্লা বেড়ারে বিয়ে করুম না, মরে গেলেও না। আরে কি ধরনের কথাবার্তা? কালা মানুষের মন ভালা হয়, জানিস না? তাহলে তুমি বিয়ে করে ফেলো, বড় আব্বা তো বুড়াই হয়ে গেছে। রুমানা চোখ রাঙাতে নীরু চুপসে যায়। নীরুকে জোর করে সাজানো হয়েছে। একটু পর পর জোহান রুমে উকি ঝুঁকি মেরে হাঁক তুলছে।
হয়েছে? আর কত সময় লাগবে? বালের আটা ময়দা মাখান লাগে? তোমরা এত কিছু মাইরা বাল ফালাইবো? রুমানা একটু পর পর জোহানকে রুম থেকে বের করে গালাগাল করে, চেঁচিয়ে বলে। বাড়ির মধ্যে সব হইল একটা লাহানত। জানোয়ার মানুষ করছি, মুখের কি সিঁড়ি এক একজনের। চিত্রা রান্নাঘরে হাতে হাতে এটা ওটা এগিয়ে দিচ্ছে। গরমের কারণে গোসল করেছিল সে, সেই তো আবার ঘেমে একাকার। ফারাজ ঠিকই বলেছে, রান্নাঘরে আর বাথরুমেও এসি লাগানো উচিত। এত ছোটলোকিপনা আর মেনে নেওয়া যাচ্ছে না। চিত্রা, এই কাচের বাটিটা দাও তো, মাংস ঢালি। চিত্রা এগিয়ে দিতেই মোহনা তাতে মাংস পরিবেশন করে। ভাবি আমি নিয়ে যাব? যাই না প্লিজ, ওই কাইল্লা জামাই দেখার শখ হচ্ছে। তুমি জানলে কেমনে জামাই কালো না সাদা? নীরুর ঘরের সামনে উকি মেরেছিল আয়েশা। নীরু নাকি ওই সব বলছিল। সব জেনে আমারও জামাই দেখার শখ হচ্ছে। নিজের ফর্সা স্বামী থাকতে পরের হবু বরকে দেখার এত শখ? মোনা কাজ থামে জিজ্ঞেস করলো। সেটা তো আমিও বলি, নিজের এমন সুন্দর স্বামী রেখে পরের বরের ওপর নজর দেওয়াটা কি ঠিক? যাই হোক, আমার ভাসুর সাহেবও কিন্তু মাশাআল্লাহ। চিত্রা দৃষ্টি স্থির, সে বাঁকা এসে জবাব দিল। কি বোঝাতে চাইছ? মোহনা তার দিকে তাকে জিজ্ঞেস করে পুনরায়। যা বুঝে গায়ে তীরের মতো খোঁচা বিঁধেছে, আপনাকে আপাতত তাই বোঝাতে চেয়েছি। চিত্রা নিজের চুলগুলো কানের পেছনে সরিয়ে নিল। কথা শিখেছ দেখছি, মরার খুব শখ। এই বাড়ির মাঝে দিয়ে চুপচাপ লুকিয়ে মুখ বুজে থাকতে হয়, বলা তো যায় না কথার কারণে কোন বিড়ালের নজরে পড়ে যাও। মোনা ফ্রি কুচকে বলল। চিত্রা হেসে ফেললো, বলল, মাছের খবর জানি না গো ভাবি, তবে বাড়ির সবচেয়ে ভয়ানক আর হিংস্র বুনো বিড়ালটা কিন্তু আমারই পোষা। বলেই বাটি হাতে গুনগুন করে চিত্রা বাইরে চলে গেল। সোফার ঘরে বাড়ির সব পুরুষরা বসে আছে, সোহান পালোয়ানও তাদের মধ্যে। চিত্রা ডাইনিং টেবিলে তরকারি বাটি রাখার অজুহাতে বসার ঘরের দিকে উক্কি দেওয়ার চেষ্টা করে। খানিকটা বীরের আভাস দেখা যাচ্ছে, চেহারা নয়। হঠাৎ রুমানা এসে বলল, মিষ্টি আনো বউ, খুশির খবর আছে। চিত্রা কপাল কুচকে জিজ্ঞেস করলো। রুমানা কি খবর? ফিস করে বলে, নীরুর বিয়া আইস হইতেছে, তাড়াতাড়ি গিয়া ওরে নিয়ে আসতে হইব। চিত্রা তড়ক করে রান্নাঘর থেকে মিষ্টি বাটি এনে রুমানার সামনে ধরতে রুমানা আবার বলল, সবাই কাজে ব্যস্ত বউ, তুমি নিজেই মেহমানদের সামনে গিয়া মিষ্টিটা দিয়ে আসো না। চিত্রা একটু থমকে বলল, আমি? এত পুরুষ মানুষ বসে আছে, উনি জানলে তো বকবেন। রুমানা হেসে বলল, ফারাজের কথা কও, ওরে না জানাইলে তো হইবই। যাও যাও, একটু শরীর চালাও। রুমানার কথার অবাধ্য হওয়ার সাধ্য নেই চিত্রার। সে মাথা সায় আঁচড় টেনে নেয়। যদিও সকাল থেকে তার গায়ে ছিল কামিজ, কিন্তু রুমানা এক গাদা কথা শুনিয়ে দিয়ে বলেছে, বাড়ির বউরা শাড়ি পরে, এসব কামিজ টামিজ এ বাড়ির জন্য নয়। ইস, ফারাজ পাশে থাকলে আজ এতটা শুনতে হতো না। কেন জানি চিত্রার মনে হয় ফারাজকে বাড়ির সবাই খুব মানে, ভয় পায়, যেন তার কথা শেষ কথা, বাধ্য হয়েই হোক অথবা অন্য কোনো অজানা কারণে। কিন্তু কারণ কি তা চিত্রা আজও জানে না। ফারাজকে ঘিরে এত ভয়, এত মেনে চলার আসল কারণটা কি? ওইদিকে বসার ঘরে সোহান, রাজন আর রোশানের সঙ্গে কথা বলছে। বিয়ে করতে এসেছে, অথচ পরিবারে কেউ কাউকে আনেনি। এমনভাবে কেউ মেয়ে দেখতে আসে, আর এখানে তো মেয়েকে দেখার আগে বিয়ে পাকা করা হয়েছে। কি অদ্ভুত, মনে হচ্ছে পারিবারিক বিয়ে নয়, ব্যবসায়িক বিয়ে হচ্ছে। সেদিন রাজন যখন নীরুর জন্য প্রস্তাব নিয়ে আসে, সোহান খানিকটা নিশ্চুপ থাকে, তারপর হঠাৎই রাজি হয়ে যায়। রাজন তো অবাক, কারণ বিয়ের নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠে সোহান। সে বারবার বলে, আরে যারে তারে বিয়া করুম না, যে প্রথম দেখাতেই মন কাইরা লইব তারাই চাই সোহান পালোয়ারের। চিত্রা মিষ্টি বাটি নিয়ে বসার ঘরে ঢুকে, তখনও সোহান দেখতে পায়নি তাকে। তবে ঠিক সেই মুহূর্তে রাজন বলে উঠছে, আরে চিত্রা, তোমার কষ্ট করার দরকার কি ছিল? চোখের কিনারায় চিত্রার চূড়ান্ত লজ্জা জমে ওঠে। আর তখনই সোহানের গভীর কালো চোখ থমকে যায় চিত্রার দিকে। এ যেন আমাবস্যা রাতে পূর্ণিমার অপ্রত্যাশিত আগমন। এক মুহূর্তের স্থির হয়ে যায় সোহানের অন্তর, বুকের ভেতর থরথর করে কিছু একটা, চোখ দিয়ে জ্বলে ওঠে এক ছলছানো আকুলতা। সোহান মনে মনে বলে ওঠে, স্বরূপা আগুন সুন্দরী, এক নজরের লাইগা দেখা দিয়া আমারে ধ্বংস না করলেও পারতা।
চিত্রা সোহানের দিকে মিষ্টির বাটি এগিয়ে দিচ্ছে, ঠিক তখনই পেছন থেকে একটা শক্তপোক্ত হাত হঠাৎ করে তার বাহু চেপে ধরে টান দেয়। আকস্মিক টান সামলাতে না পেরে সে ধাক্কা খেয়ে পড়ে যায় একটা প্রশস্ত উষ্ণ বুকের উপর। ভয়ার্ত দৃষ্টিতে মাথা তুলে চেয়ে দেখে সেই উষ্ণ বুকের অধিকারী আগে থেকেই তাকে আছে তার দিকে। দু চোখে আগুন জ্বলছে, ক্ষিপ্ত তার চাহনি। গভীর সেই দৃষ্টি চিত্রার বুক কাঁপিয়ে দেয়, তার ঠোঁট কেঁপে ওঠে। ফারাজ, বসার ঘরে দাঁড়িয়ে থাকা সেই চোখের মালিক হঠাৎই ঘুরতে ওঠে। আয়শা! শব্দ ফোটার সঙ্গে সঙ্গে আয়শা দৌড়ে আসে। তার ঢোক গেলারও সময় নেই। তোর ভাবিকে সঙ্গে নিয়ে রুমে যা এখনই। চিত্রা কাপা কণ্ঠে কিছু একটা বলার চেষ্টা করে। কিন্তু ফারাজ। রুমে যাও চিত্রা। দাঁত চেপে ফিসফিসে গর্জনের জবাব দেয় ফারাজ। চিত্রা কিচ্ছু না বলে নীরবে সিঁড়ির দিকে পা বাড়ায়, মাথা নিচুও, মনিতোল পার। ফারাজ হঠাৎ এমন রাগে ফেটে পড়লো কেন কিছু বুঝতে পারছে না। গর্জনের শব্দে চমকে উঠে নিশি দোতলার বারান্দায় এসে দাঁড়াইছে, কিন্তু পিয়াস এক মুহূর্তের জন্য তাকে নিচে নামতে দেয় না। আজ শুক্রবার, জুমার নামাজ শেষ করে একটু আগে সে ঘরে ফিরেছে। এখনো গায়ের পাঞ্জাবিটা খোলা ফুরসত হয়নি। এরই মাঝে নিচে আবার কি অশান্তি শুরু হয়ে গেল। পিয়াস স্ত্রীর হাত ধরে বলে, ভেতরে যাও। নিচে তখন ভয়ানক নিস্তব্ধতা। রুমানা, সুলেমান, এলাহি যারা সাধারণত মুখ ফুটেই কথা বলেন, আজ তারা চোখ তাদের দশ চেপে নীরবে দাঁড়িয়ে আছে, যেন ফারাজের রোষের ভারে পিষ্ট হয়ে গেছে। সোহান চুপচাপ তাকিয়ে আছে ফারাজের দিকে, তার চোখে বিন্দুমাত্র বিচলন নেই, ঠান্ডা স্থির গভীর সে দৃষ্টি। আমার বউকে রাস্তাঘাটের মেয়ে মনে হয়? ফারাজের কণ্ঠ ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। কে পাঠিয়েছে ওকে এত মানুষের সামনে? নিজের ইচ্ছায় আসার মতো মেয়ে তো চিত্রা নয়। মোহনা আর নদী তখন রান্নাঘরের কোনায় দাঁড়িয়ে আছে, ঠোক গিলছে। মোহনার চোখ স্থির থাকলেও নদী ভয়ে আঁকুপাকু করছে, সে এখনো ফেরেনি। রুমানা নিঃশ্বাস আটকে চুপ করে আছে, চোখ মুখে ভয়। রাজন দাঁড়িয়ে উঠে বিরক্ত স্বরে বলে, তুই ঠিক আছিস তো? তামাশা লাগাইছিস কেন? এইসব কাজ বাড়ির বউরা না করলে কি আমরা মরদরা করব? করাই উচিত, কারণ আপনারা তো কেউ আবার পুরুষ নন, সব হাতে চুড়ি পরা কাপুরুষ। ফারাজের চোখ রক্ত জলে জলজল করে উঠছে। আসল পুরুষ কখনো চরিত্রহীন হয় না। রাজনের কণ্ঠ চড়ায়, তুই ওই মেয়ের জন্য সবার বিরুদ্ধে যাইতেছিস, পস্তাবি ফারাজ। ফারাজ ঠান্ডা গলায় তীব্র ছেদে বলে, পস্তাবো কিনা ওটা সময় বলে দেবে। থামে হঠাৎ, সে গর্জে উঠে বলে, আমি কিন্তু কথা রিপিট করতে পছন্দ করি না। উত্তর এখনো পাইনি, কিন্তু আমার বউকে এখানে পাঠিয়েছে কে? রুমানার কপাল বেয়ে ঘামের রেখা নেমে এলো, কণ্ঠ শুকিয়ে গেছে তবুও কাপা কাপা গলায় মিনমিন করে বলে ওঠে, বাবা, আমি সত্যি বুঝতে পারি নাই। ফারাজ ধীর ভঙ্গিমাতে ঘাড় ফিরিয়ে তাকায় মায়ের দিকে। সেই দৃষ্টিতে এই শরীরের সব স্নায়ু বলতে থাকে রুমানার। ঘরের ভিতর ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। নিস্তব্ধতার ভেতর ফারাজের কপালের শিরা আর ঘাড়ের রগগুলো ফুলে উঠেছে। ক্রোধ তার রক্তের ধারে পিষে ফেলেছে সব সংবেদন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে সোহানের পাশে গিয়ে বসে, নিষ্প্রিয় ভঙ্গিতে এক টুকরো মিষ্টি মুখে দেয়, আঙুল চেটে নেয় চিবিয়ে। তারপর দু পা আলগা করে পায়ের উপর পা তুলে ঠান্ডা গলায় বলে, ডিয়ার মা, আপনি সর্বদাই কেন বুঝতে পারেন না? কোন পদ্ধতিতে আপনাকে বোঝালে আপনি বুঝবেন? রুমানা কাঁপতে থাকা ঠোঁটে কিছু বলতে যে ফারাজ ততক্ষণে ঠান্ডা হিম কঞ্চে আবারও বলে উঠছে, বোঝেন না তবুও এত ফালপারি? বয়সের সঙ্গে মাথার মগজ খেয়ে ফেলেছেন নাকি? আশা করি ফারাজ এলাহির মানুষ খুনের বিবরণ আপনার অজানা নয়। চলন্ত বন্দুকের সামনে ঘুরছেন আপনারা সবাই। চলন্ত বন্দুকের সামনে বাঁচা কিন্তু মুশকিল, তা জানেন তো? কদিন পর মরবেন, কবরে ফেলে আসা হবে, তাই সময় আছে, ভালো হন। কারণ ফারাজ ছাড় দেয় তবে ছেড়ে দেওয়ার পাত্র নয়। হুট করে জোহান দাঁড়িয়ে হেসে বলে, বউকে এত ভালোবাসা ঠিক না, নজর লেগে যেতে পারে। এক মুহূর্তে ফারাজের চেহারা পাল্টে যায়। সে দাঁড়িয়ে পড়ে, চোখ রাঙিয়ে এক ঝটকায় জোহানের গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলে, জানোয়ার, তোর নজরের কুষ্টি। থেমে যায় ফারাজ, ফের দাঁত পিষে বলে উঠছে, তুই মিতালিকে খুন করেছিস আমি জানি, তবু চুপ আছি। জানিস কেন? কারণ তোর মৃত্যুর খবর শুনলেও আমার বউটা জিজ্ঞেস করবে জোহান ভাই কোথায়। বউয়ের চোখে তোদের ভালো রাখছি, ভালো থাক,
তা না হলে মিতালির থেকেও ভয়ানক মৃত্যু তোদের কপালে লেখা ছিল। সাবধান হ। রাজন চুপসে যায় ফারাজের কথায়। এমনকি সেখানে উপস্থিত বাড়ির বউরাও বিস্মিত। আগেই তারা বুঝেছিল ওই মেয়ের খুন এমনি এমনি হয়নি, নিশ্চয়ই কিছু দেখে ফেলেছিল, নয়তো ফাঁসানো হয়েছিল কোনো কিছুর জন্য। সোহান পালোয়ান তখনও চুপচাপ। সে জানে ফারাজ কেন এতটা ক্ষিপ্ত, কারণ ফারাজ কখনো চায়নি আলো আধারে সাক্ষাৎ হোক, অথচ আস্থা হয়ে গেল। এখন তো পালা আলোকে আধারের গ্রাস করার। রাজনের বুকের ভেতর কেমন যেন করতে থাকে। তার মানে কি সেদিন আকরাম আর ফারুককেও খুন করেছিল ফারাজ?